আচ্ছা, বাংলা নববর্ষের উৎস নিয়ে যে একটা ঐতিহাসিক ধাঁধা আছে, সেটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজ আমরা একসাথে সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি, যে প্রশ্নটা বহু বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়ে তুলেছে। আমাদের এই যে বাংলা ক্যালেন্ডার, এটা আসলে কার তৈরি? দেখুন, পহেলা বৈশাখ কিন্তু শুধু একটা ছুটির দিন না, এটা বাঙালি সংস্কৃতির একটা বিশাল উৎসব। ভাবা যায় প্রায় ২৫ কোটিরও বেশি মানুষ এই দিনটাকে নতুন বছর হিসেবে পালন করে। মানে এর সাংস্কৃতিক গুরুত্ব যে ঠিক কতটা, সেটা এই সংখ্যা থেকেই বোঝা যায়। কিন্তু কথা হচ্ছে, এই যে ক্যালেন্ডারটা আমরা সবাই মেনে চলি, এর শুরুটা কে করেছিলেন? এর আসল স্রষ্টা কে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন একটা ঐতিহাসিক তদন্ত শুরু করা যাক। তো এই ঐতিহাসিক বিতর্কের মাঠে কিন্তু দুজন প্রধান খেলোয়াড় আছেন। একদিকে আমরা সবাই যার নাম শুনেছি, মহান মোগল সম্রাট আকবর, আর অন্যদিকে আছেন গৌড়ের স্বাধীন রাজা শশাঙ্ক। তো চলুন প্রথমে সম্রাট আকবরের পক্ষের যুক্তিগুলো একটু দেখা যাক। মানে সবচেয়ে জনপ্রিয় যে তত্ত্বটা, সেটা নিয়েই আগে আলোচনা করি। এই তত্ত্বটা বলে যে বাংলা ক্যালেন্ডার নাকি চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর। এই তত্ত্বের মূল কথাটা কি? বলা হয় যে সম্রাট আকবর ১৫৮৪ সালে এটা চালু করেন, মূলত খাজনা আদায়ের সুবিধার জন্য। তাই এর আরেক নাম ছিল ফসলি সন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর গণনা কিন্তু শুরু করা হয় তার সিংহাসনে বসার বছর থেকে, মানে ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকে। ওই সময়টা ছিল ৯৬৩ হিজরি। বেশ, আকবর তত্ত্বের বিরুদ্ধে প্রমাণগুলো এবার একটু খতিয়ে দেখা যাক। দেখুন, একজন ইতিহাসবিদ হিসেবে আমাদের কাজই তো হলো যে কোনো তত্ত্বকে প্রমাণের কষ্টিপাথরে যাচাই করা। আর ঠিক এইখানেই কিন্তু কিছু বড়সড় প্রশ্ন উঠে আসে। সবচেয়ে বড় আর সোজা প্রশ্নটা হলো, আচ্ছা, আকবর যদি এত বড় একটা কাজ করে থাকেন, তাহলে তার নিজের সময়ের কোনো সরকারি রেকর্ডে, কোনো দলিলে এর উল্লেখ নেই কেন? ব্যাপারটা একটু অদ্ভুত না? আর সবচেয়ে জোরালো প্রমাণটা হল আকবরের নিজেরই নির্দেশে লেখা আইন-ই-আকবরী। এই বইটাতে ভাবুন, তৎকালীন দুনিয়ার বহু ক্যালেন্ডারের বর্ণনা আছে, অথচ একটা নতুন বাংলা ক্যালেন্ডার বা ফসলি সন নিয়ে একটা শব্দও নেই। এটা তো একটা বিশাল ফাঁক, তাই না? এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিকে নজর দিন। একদিকে দেখুন আকবরের জগৎ। তিনি একজন ফার্সিভাষী মুসলিম সম্রাট। তার পুরো দরবারের সংস্কৃতিটাই ছিল ইসলামিক আর পার্শ্বিক। আর অন্যদিকে দেখুন আমাদের বাংলা ক্যালেন্ডার। এর মাসগুলোর নাম সব খাঁটি সংস্কৃত, অনেকগুলো আবার হিন্দু দেবদেবীর সাথে যুক্ত। এই দুটো জিনিস কি ঠিকঠাক মেলে? সমস্যা কিন্তু এখানেই শেষ না, আরও অনেক অসঙ্গতি আছে। যেমন ধরুন, আকবরের সাম্রাজ্যে তো তখন ১২টা প্রদেশ ছিল। তাহলে শুধু বাংলার জন্য কেন একটা আলাদা ক্যালেন্ডার বানাতে যাবেন তিনি? আবার ১৫৮৪ সালে বাংলায় কিন্তু মুঘলদের পুরোপুরি প্রশাসনিক নিয়ন্ত্রণই ছিল না। আকবরের সিংহাসনে বসার তারিখ ছিল ১৪ই ফেব্রুয়ারি, কিন্তু নববর্ষ হয় এপ্রিলের মাঝামাঝি। আর ওই যে ফসলি সন নামটা, বৈশাখ মাসে তো তেমন কোনো বড় ফসল ওঠে না। তাহলে এই নামটার যুক্তি কি? তাহলে দেখতেই পাচ্ছেন আকবর তত্ত্বটা বেশ নড়বড়ে। তো চলুন এবার আমাদের অন্য প্রধান দাবিদার রাজা শশাঙ্কের দিকে নজর ফেরানো যাক। দেখি তার পক্ষে কি প্রমাণ আছে। শশাঙ্ক তত্ত্বের একেবারে কেন্দ্রে রয়েছে একটা সংখ্যা, আর সে সংখ্যাটা হল 594। ব্যাপারটা খুব সহজ, কিন্তু দারুণ শক্তিশালী একটা গাণিতিক প্রমাণ। আপনি যে কোনো ইংরেজি সাল নিন, যেমন ধরুন ২০২৬, এবার এর সাথে যে বাংলা সালটা চলে, মানে ১৪৩৩, সেটা নিন। এবার বিয়োগ করে দেখুন তো, পার্থক্যটা দাঁড়াচ্ছে ৫৯৩ বা ৫৯৪। আর এই সাধারণ হিসাবটাই কিন্তু আমাদের সোজা নিয়ে যাচ্ছে ৫৯৪ খ্রিস্টাব্দে। এখন প্রশ্ন হল, ৫৯৪ খ্রিস্টাব্দে এমন কি হয়েছিল? ঐতিহাসিকরা বলছেন ঠিক ওই বছরেই স্বাধীন শাসক রাজা শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসেন, মানে আজকের বাংলার সিংহাসনে। আর তত্ত্বটা হল, নিজের এই সিংহাসনে বসার ঘটনাটাকে স্মরণীয় করে রাখতেই তিনি এই নতুন সাল বা বঙ্গাব্দ চালু করেছিলেন। তবে শশাঙ্ক তত্ত্বের পক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ কিন্তু কোনো বই বা কাগজপত্র নয়, এটা হলো একেবারে বাস্তব নিদর্শন, মানে ফিজিক্যাল প্রুফ। আর এটাই হয়তো এই বিতর্কের সবচেয়ে বড় প্রমাণ। আকবরের সময়েরও শত শত বছর আগে তৈরি করা দুটো পুরনো শিব মন্দিরের গায়ে বঙ্গাব্দ শব্দটা খোদাই করা পাওয়া গেছে।
এখন ভাবুন তো, যদি আকবরই বঙ্গাব্দের প্রচলন করে থাকেন, তাহলে তার জন্মের এত আগে মন্দিরের গায়ে এই শব্দটা এলো কিভাবে? এটা তো একেবারে অসম্ভব। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আরও কিছু গভীর অতীতের চিহ্ন কিন্তু পাওয়া যাচ্ছে। কিছু প্রমাণ তো এমন ইঙ্গিত দেয় যে এই ক্যালেন্ডারের শেকড় হয়তো শশাঙ্কেরও আগেকার। এই টাইমলাইনটার দিকে একটু তাকান। দেখুন, আমাদের বাংলা মাসের যে নামগুলো, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই নামগুলো ব্যবহার কিন্তু শশাঙ্কেরও আগে, এমনকি গুপ্ত যুগের বিভিন্ন লেখাতেও পাওয়া গেছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ক্যালেন্ডারে মূল উপাদানগুলো, মানে এই মাসগুলোর নাম আকবর বা শশাঙ্ক দুজনেরই সময়ের অনেক আগে থেকে প্রচলিত ছিল। তাহলে এত সব প্রমাণের আলোকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? একজন ইতিহাসবিদ হিসেবে আমাদের কি ভাবা উচিত? এই টেবিলটা দেখুন, দুটো তথ্যের একটা তুলনা করা যাক। লিখিত প্রমাণের দিকে তাকালে দেখা যাচ্ছে আকবর তত্ত্বের কোনো ভিত্তি নেই, কিন্তু শশাঙ্ক তত্ত্বের পক্ষে মন্দিরে শিলালিপি আছে, গাণিতিক হিসাবটা শশাঙ্কের সাথেই মিলছে, সাংস্কৃতিক প্রেক্ষাপটটাও শশাঙ্কের পক্ষে, কারণ তিনি ছিলেন স্থানীয় হিন্দু শাসক, আর প্রশাসনিক যুক্তিও শশাঙ্কের ক্ষেত্রেই বেশি জোরালো। সব মিলিয়ে পাল্লাটা কিন্তু পরিষ্কারভাবে শশাঙ্কের দিকেই ভারী। তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যায়, একটা ক্যালেন্ডারের উৎস কি সত্যি কোনো একজন রাজার একটা হুকুম বা ফরমান, নাকি এটা আসলে একটা সংস্কৃতির ধীর ছন্দ, একটা অঞ্চলের মানুষের জীবনযাত্রা, তাদের ফসল বোনা আর কাটার হিসাব, তাদের উৎসব, এই সব কিছুর মধ্যে দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা একটা ব্যবস্থা? উত্তরটা হয়তো এই বিতর্কের ঊর্ধ্বে, এই ধারণার মধ্যেই লুকিয়ে আছে।